বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুকে গোয়েন্দা পুলিশ তুলে নিয়ে গেছে বলে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে। বিএনপির পর এবার দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ করেছে তার পরিবার। বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুর বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুকে গোয়েন্দা পুলিশ আটক করেছে। ইসলাম ধর্ম নিয়ে যারা তাচ্ছিল্য করে তাদের বিরুদ্ধে জিহাদের ঘোষণা দিয়েছেন মিজানুর রহমান আজহারী। আমাদের ইসলামকে নিশ্চিহ্ন করতে চায়, তাদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম। আপনারা যারা আওয়ামী স্টাইলে আবার জামাতের সমালোচনা শুরু করেছেন, আপনাদের কথার ভেতর থেকে কিন্তু ফ্যাসিবাদের গন্ধ পাওয়া যায়। যারা ইলেকশন আসলে ঘন ঘন গাইস, ইতিমধ্যে দেখতেই পাচ্ছেন বিএনপির নেতা শামসুজ্জামান দুদুকে কিন্তু গ্রেফতার করা হয়েছে। তাকে অলরেডি নিয়ে যাচ্ছে পুলিশ, চারিদিকে তার চারপাশে কিন্তু পুলিশ ঘেরাও করে তাকে অলরেডি নিয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন। সুতরাং এটি একটি প্রকাশ্য হুমকি, হত্যার হুমকি। আমরা আতঙ্কিত এবং এই আতঙ্কগ্রস্ত হওয়ার কারণেই আমাদের এই সহকর্মী আব্দুল ছাত্তার তিনি দ্বন্দ্ববিধির 506 ধারা সাবসেকশন 2 অর্থাৎ হত্যার হুমকির যে ধারা, সেই ধারায় তিনি মামলা করেছেন আমাদের আমলি আদালত 3 রংপুরের। বিজ্ঞ বিচারক জবানবন্দি গ্রহণ করেছেন এবং একটু পরে আদেশ দেবেন বলে তিনি জানিয়েছেন। আমরা আশা করছি এটি গ্রেপ্তারি পরোয়ানা হওয়ার মামলা, নিশ্চয়ই আদালত গ্রেপ্তারি পরোয়ানা দেবেন। ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুকে কারাগারে আটক রাখার আবেদন করা হয়েছে। বৃহস্পতিবার 9 নভেম্বর 3 দিনের রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করা হয়। এ সময় মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। আরও 8 মামলায় গ্রেপ্তার বিএনপি নেতা দুদু। গত 28 অক্টোবর বিএনপির সমাবেশকে কেন্দ্র করে সহিংসতার ঘটনায় রাজধানীর পৃথক 3 থানায় নাশকতার 8 মামলায় দলটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুকে গ্রেফতার দেখানো হয়েছে। বিএনপির নেতা শামসুজ্জামান দুদুকে গ্রেফতার এমন একটি নিউজ বর্তমান বাংলাদেশের সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়া ছড়িয়ে পড়ছে। তো বন্ধুরা, সত্যি কি এই বিএনপির নেতা শামসুজ্জামান দুদু গ্রেফতার নাকি এটা গুজব, তা নিয়ে থাকতেছে আজকের ভিডিওতে বিস্তারিত। এই বিষয়ে পর্যালোচনা করে আমরা বেশ কয়েকটি খুবই গুরুত্বপূর্ণ তথ্য এবং ভিডিও পাই, যা আজকের ভিডিওতে এক এক করে সেগুলোই ধারাবাহিকভাবে তুলে ধরবো। যদিও আজকের ভিডিওটা কিছুটা লং হতে পারে, তবে খুবই গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন যে বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট আসলে কোন দিকে যাচ্ছে। বন্ধুরা চলুন, তাই ভিডিওতে আজকে আর বেশি কথা বাড়িয়ে আপনাদের মূল্যবান সময়টি আমরা নষ্ট করতে চাই না। সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে, আর সেখানে আজকে আমরা দেখব সত্যি কি এই বিএনপির নেতা শামসুজ্জামান গ্রেফতার হয়েছে নাকি এটা গুজব ছিল। একজন বিএনপির ভাইস চেয়ারম্যান, কৃষক দলের আহ্বায়ক, সাবেক সংসদ সদস্য, ছাত্রদলের সাবেক সভাপতি, স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনের অন্যতম সেনাপতি শামসুজ্জামান দুদু 81 পরবর্তী সেই কঠিন সময়ে নেতাকর্মীদের নিয়ে ছাত্রদলকে সংগঠিত করতে রাজপথে নেমেছিলেন তিনি। অনেকেই স্বৈরাচার এরশাদের সাথে চলে গেলেও শামসুজ্জামান দুদু জিয়াউর রহমানের ছাত্রদলের উত্তরাধিকারিত্বের পতাকা বহন করে আদর্শবান কর্মী নির্ভর প্রজ্ঞাবান সংগঠকদের নিয়ে ছাত্রদলকে বিকশিত করতে থাকেন। তার সঙ্গে আরও অনেক নেতা ছিলেন। তিনি তাদের শক্তি ও সাহসের উৎস হয়েছিলেন। ত্যাগ তিতিক্ষার মহান ব্রত নিয়ে গণতান্ত্রিক চিন্তা চেতনায় উজ্জীবিত হয়ে সংগ্রাম করেছেন বলে দেশ কাঁপানোর নেতা হতে পেরেছেন। কষ্ট, নির্যাতন, জেল সয়ে কর্মী তৈরি করেছেন, সংগঠন গতিশীল করেছেন, জনমত পক্ষে টেনেছেন, মানুষের আস্থা, শ্রদ্ধা, ভালোবাসা অর্জন করে জনগণের অধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্রের পথে লড়েছেন আপোষহীনভাবে। আজকের এই আয়োজনে থাকছে বিএনপি নেতা দুদুর সম্পর্কে নানা জানা অজানা তথ্য। রাজনৈতিক অঙ্গনের নানা ইতিহাস ও তথ্য পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন। মেধাবী রাজনীতিবিদ দুদু দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের চুয়াডাঙ্গা জেলায় 1956 সনের 17 জুন জন্মগ্রহণ করেন। মেধাবী ছাত্র, ভালো ক্রীড়াবিদ, সজ্জন এবং বিনয়ী ব্যক্তি হিসেবে শৈশবকালেই নজর কেড়েছিলেন সবার। জন্মস্থানেই প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক লেখাপড়া সম্পন্ন করেন। এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ভর্তি হন দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ে।
1978 থেকে 1979 সেশনে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে অনার্স এবং 1981 সনে মাস্টার্স সম্পন্ন করেন। ঢাবিতেই তিনি তার ছাত্রজীবন শেষ করে ছাত্র রাজনীতির মাধ্যমে পুরোপুরি একজন জাতীয় রাজনীতিবিদ হিসেবে প্রতিষ্ঠা লাভ করেন। জিয়ার ছায়ায় জ্বলে ওঠেন দুদু। তারপর বেগম খালেদা জিয়ার নির্দেশিত পথে স্বৈরাচার বিরোধী আন্দোলনে তার ভূমিকা ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। ছাত্রদলের প্রথম আহ্বায়ক কমিটির সদস্য, পূর্ণাঙ্গ কমিটির সাহিত্য বিষয়ক সম্পাদক, পরবর্তীতে সহ সভাপতি, ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করে 1985 সালে সভাপতির পদ অলংকৃত করেন। 1973 সালে প্রথম গ্রেফতার হন। 1982, 1985, 2015, 2018 এবং সর্বশেষ 2023 সালে কয়েক দফায় কারাবরণ করেন। 1986 সালে সবচেয়ে কম বয়সে বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক নির্বাচিত হন। 1992 সালে কৃষক দলের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। বিএনপির পঞ্চম জাতীয় কাউন্সিলে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ষষ্ঠ জাতীয় কাউন্সিলে বিএনপির ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। 2019 সালে কৃষক দলের আহ্বায়কের দায়িত্ব পান পরিচ্ছন্ন ইমেজের অধিকারী এই নেতা দুদু, দেশ সেরা বক্তাদের একজন। 1989 সালে ডাকসু নির্বাচনে ভিপি প্রার্থী হিসেবে তুমুল ভোট যুদ্ধে অল্প ভোটের ব্যবধানে পরাজিত হন কালজয়ী এই নেতা। 90 সালে তিনি স্থাপত্য প্রকৌশলী মোর্শেদা বানুর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। দুদু মোর্শেদা দম্পতির দুটি কন্যা সন্তান রয়েছে। বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী এই জনপ্রিয় নেতা চুয়াডাঙ্গা থেকে একাধিকবার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। শামসুজ্জামান দুদু যেমন একজন রাজনীতিবিদ, তেমনি একজন ক্রীড়া সংগঠকও। তিনি সাংবাদিকতার সাথেও জড়িত ছিলেন। 1993 সালে ব্রাদার্স ইউনিয়ন ফুটবল ক্লাবের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ছাত্রজীবনে চুয়াডাঙ্গা জেলা প্রেস ক্লাবের সদস্য নির্বাচিত হন। 2013 সালে মে মাসে বেগম খালেদা জিয়ার নির্দেশে টানা 65 দিন বিএনপির সদর দপ্তরে অবরুদ্ধ থেকে বিএনপির সমন্বয়কের দায়িত্ব পালন করে আরেক দফা সাহসিকতার প্রমাণ দেন আজন্ম লড়াকু এই নেতা। সভা, সমাবেশ, টকশো, সেমিনার, গোলটেবিল বৈঠক সবখানেই বাজিমাত করেছেন তিনি। তার বক্তব্য, বিবৃতি, টকশোতে আলোচক হিসেবে যুক্তি, তর্ক ও বুদ্ধিদীপ্ত আচার আচরণে সব পক্ষই খুশি। শামসুজ্জামান দুদু এখনও ঘরে বাইরে ব্যাপক আলোচিত। মানুষের কাছে পরম শ্রদ্ধেয় ও ভালোবাসার এই মহান নেতাকে জীবন্ত কিংবদন্তি বলা যেতেই পারে। সহজ সরল জীবনযাপনে অভ্যস্ত শামসুজ্জামান দুদু সপরিবারে মেরুলবাড্ডায় একটি বাসায় থাকেন। বর্তমানে ছাত্র রাজনীতির সম্পর্কে আক্ষেপ করে তিনি বলেন, আমরা জাতীয় রাজনীতির পাশাপাশি ছাত্র সমাজের মৌলিক সমস্যা নিয়ে আন্দোলন সংগ্রাম করেছি। আমরা বাসে, ট্রেনে চড়ে যাতায়াত করতাম, টাকা পয়সা বাঁচানোর জন্য মধুর ক্যান্টিনে গিয়ে নাস্তা করতাম। কিন্তু এখন একদল ছাত্রনেতা শুধু টাকা আর ভোগবিলাসের রাজনীতিই করেন। তিনি বলেন, আমরা স্বৈরাচার বিরোধী আন্দোলন করেছি, ছাত্রদের দাবি আদায়ে কারো রক্তচক্ষুকে ভয় করিনি। এখনকার ছাত্রনেতাদের মধ্যে সেই আদর্শিক চেতনাবোধ আছে কি না সন্দেহ। তারা এখন মধুর ক্যান্টিনমুখী নন, অভিজাত এলাকায় নাস্তা খেতে অভ্যস্ত। বিখ্যাত বিখ্যাত ব্র্যান্ডের গাড়িতে চলাচল করেন ছাত্রনেতারা। সৎ, যোগ্য ও ত্যাগী নেতাদেরই দলে নেতৃত্ব দেওয়া। আওয়ামী স্টাইলে জামাতের বিরুদ্ধে লেগেছিল, আওয়ামী লীগ রাজনীতির ময়দান থেকে হারিয়ে গেল। এখন নতুন করে ষড়যন্ত্র হচ্ছে, শুধু দেশের বিরুদ্ধে নয়, জামাতের বিরুদ্ধে আওয়ামী স্টাইলে বিরোধিতা শুরু হয়েছে। আমরা এই সমস্ত ষড়যন্ত্রকারীদের বলতে চাই, আওয়ামী লীগ ক্ষমতা রাজনীতি থেকে বিদায় নিলেও আপনারা যারা আওয়ামী স্টাইলে আবার জামাতের সমালোচনা শুরু করেছেন, আপনাদের কথার বন্ধ থেকে, কথার ভেতর থেকে কিন্তু ফ্যাসিবাদের বন্ধ পাওয়া যায়। ওরা জামাত ইসলামীকে ধর্ম ব্যবসায়ী বলেছিল, ওরা স্বাধীনতা বিরোধী বলেছিল, ওরা ৭১ বলেছিল। আপনি যে আওয়ামী স্টাইলের কথা এখন শুরু করেছেন কেন? জামাত ইসলামের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করেছে, ইতিহাসে তারা পতিত স্বৈরাচার হয়ে বিদায় গ্রহণ করেছে।
খুব সাবধান হয়ে কথা বলবেন। কোন জায়গায় হাত দিয়েছেন যে মহান আন্দোলনের প্রতি আল্লাহর করুণা এবং ক্ষমা বড় বড় শক্তিধররা এই আন্দোলনকে নির্মূল করার চেষ্টা করে নিজেরাই নির্মূল হয়ে গেছেন। আপনারা সেই অপরিণামদর্শী পথে পা বাড়াবেন না, আপনাদেরকে কিন্তু সেই পথেই হয়তো পরিণাম ভোগ করতে হবে। ধর্ম ব্যবসায়ী আমরাই বরং ধর্মকে মানি এবং ধর্মের ভিত্তিতে, ইসলামী আদর্শের ভিত্তিতে জীবন গড়ি এবং সমাজ গড়তে চাই। আমরা ধর্ম ভিত্তিক রাজনীতি করি। আর যারা ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে ধর্ম মানেন না, কিন্তু ভোট যখন আসে তখন টুপি কিনে মসজিদে দান, এটাই হলো ধর্ম ব্যবসা। সারা বছর নামাজ নাই, রোজা নাই, দান নাই, খয়রাত নাই, ভোটের সময় আসে নতুন পাঞ্জাবি, নতুন টুপি, ঘন ঘন মসজিদ, পকেটে আতর, যায় নামাজ, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, ইন্নালিল্লাহ, আলহামদুলিল্লাহ, মুসাফা, কুলাকুলি। এইটার নাম হলো ধর্ম ব্যবসা। আমরা ভোটের সময় ধর্ম মানি না, সারা বছর 12 মাস আল্লাহর গোলামি করি, 12 মাস আল্লাহর ইবাদত করি। ভোটের মৌসুম সামনে রেখে যারা ইবাদত করেন তারাই হচ্ছে ধর্ম ব্যবসায়ী। স্বাধীনতার 53 বছর পর স্বাধীনতার পক্ষ বিপক্ষ ধোয়া তুলে জামাত ইসলামীকে যদি সাইজ করতে চান, তো যারা সাইজ করতেছেন তারাই সাইজ হয়ে গেছে। স্বাধীনতার 53 বছর পর এই জাতির মধ্যে কোন প্রশ্ন তুলে অনৈক্য বিভেদ তৈরি করার এই ষড়যন্ত্রকে আমরা দেশের মধ্যে ষড়যন্ত্র মনে করি। দুঃখের সাথে বলতে চাই, বাংলাদেশের স্বাধীনতার অনেক পরে স্বাধীন হওয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুরে, এখন আমরা তো শুরু করেছি, কিন্তু আমাদের সামনে দুইটা চ্যালেঞ্জ। একটা হলো অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় এসে নতুন নির্বাচনের জন্য একটা পথে যাত্রা শুরু করেছেন। কি বলেন? 5 মাস হলো ক্ষমতায় আসার পরপরই একটার পর একটা চ্যালেঞ্জ। কি দেখছেন না আপনারা? 4টা প্রতি বিপ্লবের চেষ্টা করা হয়েছে, পাল্টা কু, জুডিশিয়াল কু, আনসার কাণ্ড, এই দাবি সেই দাবি, হিন্দু মুসলিম বৌদ্ধ ভাইদেরকে নিয়ে রাজনৈতিক খেলা, সচিবালয়ে আগুন। সরকারকেও স্বস্তির সাথে দেশ চালাতে দিচ্ছে না। অসংখ্য নেতাদেরকে গ্রেফতার করে বৃদ্ধ বয়সে তিলে তিলে কারাগারে মৃত্যুর মুখে ফেলে দেওয়া হয়েছে এবং আমাদের প্রিয় 5 জন নেতাকে ফাঁসিতে ঝুলে হত্যা করা হয়েছে। আমাদের সব আন্দোলন সংগ্রামকে তছনছ করে দিয়ে আমাদেরকে তারা মনে করেছিল যে এদেশে শুধু হাসিনাই যতদিন বেঁচে থাকবে সেই শুধু দেশ সফল করবে। মানুষ হতাশ হয়ে গিয়েছিল। 3টা নির্বাচনে মানুষ ভোট দিতে পারে না, কোনো আন্দোলন সফল হয় না, হরতাল সফল হয় না, বিক্ষোভ সফল হয় না, জোট সফল হয় না। মানুষ আপনাদের রাস্তাঘাটে দেখে জিজ্ঞেস করতো যে আপনারা কি করলেন, এর বোধহয় আর যাবে না, এর মরে না যাওয়া পর্যন্ত বিদায় হবে না। কি এরকম কথা বলতো না? কত মানুষ যে চোখের পানি ফেলেছে, সেজদায় গিয়ে অশ্রুসিক্ত হয়েছে। দেশে বিদেশে প্রবাসী বাংলাদেশি এবং ইসলামী আন্দোলনের বন্ধুরাও আমাকে ফোন করে বলেছে, কাবার চত্বর আল্লাহর কাছে গিয়ে কেঁদেছে আল্লাহর ঘর ধরে, এই জালেম থেকে আল্লাহ তুমি দেশকে হেফাজত করো। কত মা, আপনারা আমরাও জুলুমে জুলুমে আমরা যখন অতিষ্ঠ হয়ে যাচ্ছি, কারাগারগুলো যখন ইসলামী আন্দোলনের কর্মীতে কারাগারগুলো পরিপূর্ণ হয়েছে, একের পর এক শাহাদাত হচ্ছে, মানুষ বাড়ি ঘরে থাকতে পারছে না, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, আমাদের সোলার ছেলেদের লেখাপড়া সব তছনছ হয়ে যাচ্ছে। একটা কালো যুগ আমরা পার করছিলাম। নিজেরাই যখন আল্লাহর কাছে নামাজ পড়ে অবসরে আল্লাহর কাছে ইবাদত করেছি, হাত পেতে মোনাজাত করেছি, আমরা কত কাকুতি বিনতি করে, কাউকে বলা যায় না, শুধু আল্লাহকেই বলা যায়। এমন করে আমরা আল্লাহকে বলেছি, আল্লাহ এই জাতিকে তুমি উদ্ধার করো, আমাদের নেতাদের এই শাহাদাতকে তুমি কবুল করো। আমরা জানি না আল্লাহ তাআলা কার চোখের পানি কবুল করেছেন, কার ইখলাসকে কবুল করেছেন, কার ফাঁসিকে, কার শাহাদাতকে মঞ্জুর করেছেন আমরা জানি না। কিন্তু 24-এর 5 আগস্ট আসমানের মালিক আমাদের রব আসমান থেকে জাতির জন্য করুণা এবং রহমতের ধারা নাজিল করলেন। আলহামদুলিল্লাহ। হাসিনা যা ইচ্ছা করেছিল, হাসিনার ইচ্ছা পূরণ হয়নি। আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেছেন, ওমা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন, তোমাদের কোনো ইচ্ছাই পূরণ হয় না যতক্ষণ আল্লাহ তাআলা তা ইচ্ছা না করেন। কি বলেন, ঠিক কিনা? কিন্তু 17-18 বছরের চোখের পানি আন্দোলন, কষ্ট ত্যাগ,
নিরপরাধ দীর্ঘ আল্লাহর নেক বান্দাদের ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে। যারা জীবনে একটা মিথ্যা কথা বলে নাই, একটা টাকা হারাম খায় নাই, কাউকে কষ্ট দেয় নাই, 70-80-90 বছর হয়েছে, বৃদ্ধদেরকে তুমি হত্যা করেছো, ফাঁসিতে ঝুলিয়ে দিয়েছো। আল্লাহর আরশ কেঁপে উঠেছে, কিন্তু হাসিনার হৃদয় কাঁপেনি। ও চেয়েছিল বাংলাদেশ থেকে ইসলামী আন্দোলন, ইসলামী শক্তিকে নির্মূল করে দেবে। যতদিন বেঁচে থাকবে কর্তৃত্ববাদী ফ্যাসিস্ট, সে একাই শাসন করবে। তার দল, তার পরিবার, তার সিন্ডিকেট ছাড়া ব্যবসা বাণিজ্য, চাকরি, পেশা, লেখাপড়া, ঠিকাদারি, কর্তৃত্ব আর কারো চলবে না, সেই শুরু করবে। এই কর্তৃত্ববাদী ফ্যাসিবাদের দিকে দেশ ধাবিত হয়েছিল। কিন্তু 17-18 বছরের চোখের পানি আন্দোলন, কষ্ট ত্যাগ, নিরপরাধ দীর্ঘ আল্লাহর নেক বান্দাদের ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে। যারা জীবনে একটা মিথ্যা কথা বলে নাই, একটা টাকা হারাম খায় নাই, কাউকে কষ্ট দেয় নাই, 70-80-90 বছর হয়েছে, বৃদ্ধদেরকে তুমি হত্যা করেছো, ফাঁসিতে ঝুলিয়ে দিয়েছো। আল্লাহর আরশ কেঁপে উঠেছে, কিন্তু হাসিনার হৃদয় কাঁপেনি। আপনি আছেন আপনার রাজনীতি নিয়ে, আপনি আছেন আপনি কেমনে ক্ষমতায় যাওয়া যাবে, আপনি সেই পরিকল্পনা আটতে আটতে আপনার সময় যায়। আর আমার ইসলামী আন্দোলন নেতাগুলোকে ফাঁসি কাস্টে ঝুলিয়ে দেওয়া হলো, সেই দিন একটা মানুষের মুখে একটা শব্দ উচ্চারিত হইতে আমরা শুনি নাই। ঠিক না বলো? সারাটা জীবন ইসলামী আন্দোলনের নেতারা দোয়া করলে কি কইতো? আল্লাহ শহীদের মৃত্যু দিও, শহীদের মৃত্যু দিও। আল্লাহ এমন কবুলে করছে, তারা আল্লাহ বাংলাদেশও সবার সামনে মিথ্যা অপবাদ দিয়া, ট্রাইব্যুনাল সাজাইয়া, জুডিশিয়াল কিলিং এর মাধ্যমে আমার ইসলামী আন্দোলনের নেতাগুলোকে তারা অন্যায়ভাবে হত্যা করেছে। ঠিক কিনা বলো? ওই তাদের যে দরখাস্ত যে আল্লাহ শহীদই মৃত্যু চাই, আল্লাহ তো কবুল করেন। যে দেখ কেমন শহীদ, কেমন শান্তভাবে তারা ফাঁসি কাস্টে পর্যন্ত গেছে। ফাঁসি হবে আগামীকাল, পরিবারের সদস্যকে দেখা করার জন্য গেছে পরে বাপে ভূতের জিগায়, বাবা আগামীকালকে তো আমার ফাঁসি কাস্টে নেবে, আচ্ছা বাবা এই লুঙ্গি পরে গেলে ভালো হবে নাকি পায়জামা পরে গেলে ভালো হবে? সুবহানাল্লাহ বলবেন না? মনে হয় যেন বেড়াইতে যাবে, উনি মনে হয় যেন বেড়াইতে যাবে। আপনি কল্পনা করতে পারেন, আপনি কল্পনা করতে পারেন কথার ওজন কত? আগামীকালকে ফাঁসি হবে। বাবা সন্তানকে জিজ্ঞেস করে, আমি কি লুঙ্গি পরে যাব নাকি আমি ফাঁসি কাস্টে আমি পায়জামা পরে যাব? ছেলে বুদ্ধি দিস, আব্বা লুঙ্গি পরে যাওয়া ঠিক হবে না, আপনি পায়জামাই পরে যাবে, কারণ আপনি আল্লাহর মেহমান, আল্লাহর সাথে দেখা হবে, উত্তম পোশাক পরে যাওয়াই আপনার জন্য ভালো। এই বাংলাদেশের মানুষগুলো আমাদের চানাস, বিপদের সময় আমাদেরকে দরকার লাগে। যখন বিপদ পার হয়ে যায়, খাল পাড়ুইলার মাঝির কথা মনে থাকে না। ঠিক কিনা কম? খাল পার হয়ে গেলে আর মাঝির কথা মনে থাকে না। এটাই বাংলাদেশের মানুষের অভ্যাস, এটাই অভ্যাস। মুসলমান, আল্লাহ নবী দোয়া কথা মনে আছে নাকি? চতুর্দিকে কয়জন আম্মা? সবাই গেরাও দিয়ে রেখেছে দাবি দেওয়া। এখন নবী তো উঠতেও পারেন না, আপনি দিয়েই উঠা লাগবে, এর আগে আপনাকে উঠতে দেব না। নবী কই কি বিপদে পড়লাম? নবীজি চুপ করে বইয়া রইছে আর দোয়া করতেছে আল্লাহর লগে। আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় নাকি দেয় না? আল্লাহ কয় উদউনি আস্তাজিব লাকুম, বান্দারে ও বান্দা তুই আমারে ডাক দে, আমি তোর ডাকের জবাব দিয়ে দেব। তুই দোয়া কর, আমি কবুল করে নেব। তুই আমার কাছে দরখাস্ত দে, আমি মঞ্জুর করে নেব। আল্লাহর নবী দরখাস্ত দিলেন কার কাছে? কথা কয় না, কার কাছে? আল্লাহ 9 জন বিবি আমারে ঘেরাও দিয়া রাখছে, আমি তো উঠতামও পারি না, আমি গরিব নবী তোমার, আমি কারে তুষক কিনা দেন, কেমনে বালিশ কিনা দেন? 3 দিন হয় চুলায় আগুন জ্বলে না, শুধু কি আমার, মদিনার সব মুসলমানদের ঘরে হাহাকার। আমি কেমনে দেব তাদের চাহিদা পূরণ করে? আমাকে তুমি বাঁচাও, আমাকে সুযোগ করে দাও, তারাও যেন খুশি থাকে, আমিও যেন না দিয়া ভাবিয়ে রাজনীতি কইরা অনেক ব্যস্ত থাকে, এবারটা কিন্তু ওয়াজ শোনার টাইম পায় না মনে হয়। শুনলে কিন্তু এবারটা সিনার কথা অনেক দো। আবার ধর্ম প্রতিমন্ত্রী ছিল যে আওয়ামী লীগের, হেবাটার লগে এবার একটা মিল আছে। দেখো বিএনপি আওয়ামী লীগ আলাদা মুদ্রা, এপিট ওইপিট না, এটি বললে কিন্তু বিপদে পড়বা, এই ঝামেলা আছে। শোনো কিসের ঝামেলা?
এই মন্ত্রী কইয়া গেছে আজারি না মাজারি, এবার আবার রশ্মিকারটা কাটটা দিয়া কিতা কইছে আজার না মাজার, চিনে না মিজানুর রহমান আল আজারি নামটা কইয়া দিও, বলে বাবিয়ে কইছে। হ্যাঁ মুসলিম ভাইয়ের বউয়ে নামটা মনে রাখতেন আপনি। দেখেন আমি একটু মজা করেই বললাম এই কারণেই যে আমাদের বিএনপির খুবই সিনিয়র একজন নেতা, খুবই সজ্জন ব্যক্তিত্ব, যথেষ্ট ভালো পলিটিশিয়ান। ওই যে গতকালকে একটা কথা বলছিলাম, যখন রাজনীতি এবং ধর্ম আসে আওয়ামী লীগ বরাবরই বলতো ওয়াজের মাঠে ওয়াজ করবা তোমরা, খবরদার বলছি। একদম এরকম যে শিশু বক্তা থেকে শুরু করে অনেক বক্তারে কিন্তু জেলে ঢুকাইছিল আওয়ামী লীগ। কেন? একটাই কিন্তু অপরাধ, ইসলামের সাথে সংঘর্ষ না। ওয়াজের মাঠে প্রতিনিয়ত ঘুরাইয়া পেঁচে আওয়ামী লীগ নিয়ে কিন্তু কথা বলতো। তো এই প্রথমবারের মতন আপনার মিজানুর রহমান আল আজহারি তিনি যে কথাটা বলছেন, তিনি বলছেন আরেকটা দল বিএনপির নেতাকর্মীদের বুঝ জ্ঞান আছে, তারা বুঝে নিছে, তাদেরকেই মেনশন করছে, যার কারণে বিষয়টা তারা কিন্তু পার্সোনালি নিয়ে নিচ্ছেন, তাই না? এটা হচ্ছে বাস্তবতা। তো এখন মিজানুর রহমান আল আজহারিকে আমাদের দুলু ভাই চিনেন না, বিষয়টা কিন্তু কোথাও না কোথাও এটা আজহারির জন্য নেগেটিভ হয় নাই, আপনার জন্য হয়েছে। দ্বিতীয়ত হচ্ছে আপনি ওনার নামটা যেভাবে নিয়েছেন এটাও, কারণ বাঙালি যারা ধরেন রাজনীতি করে না তাদের কাছে ধর্ম এক আলাদা জিনিস, আর যারা আমরা রাজনীতি করি আরে রাখেন আপনার ইয়া ভাই আছে আর কি, এর বহুত কিছু কোরআন হাদিসে আছে, তো আমরা কি মানি এডি কই না এডি কই না, এরকম একটা ফিলিংস আমাদের মধ্যে আছে যারা আমরা অন্য দলের রাজনীতি করি। আবার জামাতও ধর্মের জন্য রাজনীতি, এটা হচ্ছে আলাদা কৌশল, বাট দিন শেষে তাদেরও টার্গেট অন্য কিছু। এখন আজহারি হুজুরকে কি অফার দিলেন, তাই না বিএনপি নেতা, যে আড়ালে আবডালে থাকেন না। জামাত সম্পর্কে এই একটা বক্তব্য কিন্তু সঠিক, মেটিকুলাসলি কাজ করে। কে যে জামাত, কে যে বিএনপি, কে যে আওয়ামী লীগ বোঝা কিন্তু কঠিন যতক্ষণ না সামনে এসে হাজির হয় যে আসলে তিনি কোন দলের। হ্যাঁ, বিধি তুমি বলে দাও সে কার, মানে কর্মীটা কার। কারণ অনেক সময় মনে হয় যে এটা ছাত্রলীগের, দেখেন কত বড় বড় পোস্টে ছিল, এই যে ঢাকা ইউনিভার্সিটির যেই ছাত্র শিবিরের সম্মত সভাপতি না কি জানি, তো এই ছেলেটা ছাত্রলীগের খুব বড় একটা পদ পদবি ছিল তার ভার্সিটিতে। আরো অনেকগুলো ছেলে আপনি দেখেন সাদ্দামের সাথে বসছে, সেলফি নিছে, এরকম কথা বলছে, কিন্তু আজকে আমরা কি দেখতে পেলাম? এই কথাটা বিএনপি বলে আড়ালে আবদারে না থেকে। অনেকে বলে যে ভাই যে পরিস্থিতি ছিল তো বিএনপির তারা তো রাজনীতি করছে, তোমরা কেন কৌশলে এক দলের ভিতরে আরেক দল ঢুকে গেছো, এখন আবার আস্তে আস্তে বের হচ্ছ, ইসলাম কি এটা শিক্ষা দিচ্ছে? কয় হ্যাঁ অবশ্যই দিচ্ছে, এটা তো কৌশল। কয় তাহলে জিহাদ কোনটা, লড়াই করতে হবে, রাজপথে থাকতে হবে, যার যার বক্তব্য আছে আর কি। তো জামাত নিয়ে বরাবরই এই সমালোচনাটা কিন্তু আছে। ইভেন এইবার আপনি দেখবেন এটা নিয়ে খুবই ইফেক্ট ক্রিয়েট হয়েছে যখন আমরা দেখলাম যে আমাদের শিবিরের কমিটিগুলো বিভিন্ন জায়গায় আসতেছে, সেখানে অনেক যারা কমিটিতে জায়গা পাচ্ছে অনেকেই ছাত্রলীগের রাজনীতির সাথে তারা কানেক্টেড ছিল, কিন্তু অন্তরে জামাত ছিল, মুখে জয় বাংলা, সার্জিসের মতন বঙ্গবন্ধু আমার বঙ্গবন্ধু এরকম কান্দাগাড়ি করেও কিন্তু কইয়া বড় বড় পোস্টগুলা নিছে। এখন দুলুভাই অফার করছে আর কত, প্যার কিয়া তো ডরনা কিয়া, না গান বলে নাই, মানে বিষয়টা ওইরকমই ছিল যে আপনি যদি জামাতকে পছন্দ করেন, জামাতকে প্রমোট করতে কিন্তু যোগ দেন দলে। অনেকে কিন্তু গতকালকে থেকে এই কথাটা বলছে। এর আগে আওয়ামী লীগও কিন্তু আজহারি হুজুরকে আপনার জামাতের প্রোডাক্ট বোর্ড কিন্তু সরাসরি বলে দিচ্ছে, বলছে না যেটা জামাতের প্রোডাক্ট। তো তারপরেও আমরা চাই, বি অনেস্টলি আমি আমার জায়গা থেকে বলি, আজহারি হুজুর যদি জামাতে যোগ দেন আমার ভালো লাগবে না। এখন আপনি বলবেন আপনার তো ভালো লাগবে না, নো, মাওলানা দেলোয়ার হোসেন সাইদি তিনি জামাতের লোক, আমার কাছে এটা বানতে ভালো লাগে না। আমি ওনারে দেখি একজন ওয়াজি হিসাবে। বাংলাদেশে কিছু ওয়াজি তো থাকুক ভাই, উদারপন্থী, কোনো দলের দরকার নাই তো। কারণ ওই যে প্রথমে বলছি, বাংলাদেশের মানুষ ধর্ম আর রাজনীতির মধ্যে আসলে রাজনীতির দিকে চলে যায়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য বানানিয়া আমি একমাত্র ইউটিউবার মনে হয় যেটা নিয়ে এক ধরনের কথা বলার সুযোগ পাইছি, বা আমি বলছি যে আমি এটার পক্ষে না, কারণ এটা হারাম, তাই না? তো আওয়ামী লীগের বাকি তারা কি এটা বুঝতো না? বুঝতো, কিন্তু কেন বলে নাই? মনে করতে এটা নিয়ে কথা বললে বিপদে পড়বে। তো বললে কি বিপদ হয় নাই? হয়েছে, আমারও হয়েছে, এটাই হচ্ছে বাস্তবতা। এখন আমি এই কারণে বলি যে মিজানুর রহমান আল আজহারি হুজুরের মতন আরো বেশ কিছু স্কলার বাংলাদেশে আছে। আমরা চাই আপনারা রাজনীতির বাহিরে সর্বজন শ্রদ্ধেয় হন, যেমনটা মাশরাফি বিন মুর্তজাকে একসময়
কি লেভেলে মানুষ জনপ্রিয়তা নিয়ে পছন্দ করছে সাকিব আল হাসানকে, কিন্তু যেই মাত্র ক্ষমতা রাজনৈতিক দলে গেছে, এই কিন্তু ধরেন রাজনীতির বাটে পড়ে গেছে, পড়ছে না পড়ছে। সো কিছু কিছু প্রফেশন থেকে আপনার রাজনীতিতে যাওয়াটাই উচিত না। আপনি আপনার ভোট দিতে পারেন, ফাইনালি আপনার ভোটাধিকার আছে, পরিবারকে বলতে পারেন, কিন্তু প্রকাশ্যে ওয়াজের মাঠ হোক, গানের স্টেজ হোক, হ্যাঁ, বা বিনোদন জগতের আপনারা যেখান থেকে হন, যারা সর্বজন শ্রদ্ধেয়, আপনারা রাজনীতির বাহিরে থাকা উচিত। তো আজারি হুজুরকে আমরা অ্যাজ এ ইসলামিক স্কলার চাই। আপনি যেমনি আছেন এমনি, আপনারা হিন্দুরাও পছন্দ করে, মুসলিমরাও পছন্দ করে, আওয়ামী লীগও পছন্দ করে, বিএনপিও করে, জামাত করে, বিকজ একটাই কারণ, নট অ্যাজ আ পলিটিশিয়ান, অ্যাজ এ ইসলামিক স্কলার। আমাদের কাছে ভালো লাগে আমাদের একজন আজহারি আছেন, কিন্তু আপনি যখন কোনো একটা নির্দিষ্ট দলের পক্ষে অবস্থান নেবেন, তখন কিন্তু আপনি আর সর্বজনের নাই, আপনি ওই দলটার। শুধুমাত্র আজহারি হুজুরের উদ্দেশ্যে না, আরো অনেকে আছেন। আমার কাছে মনে হয় যে এই বিষয়গুলোতে একটু তাদের কনসার্ন দেওয়া উচিত। ভালোবাসাটা সবারটা নিতে থাকেন, আপনারা কোনো দলের পক্ষে যাইয়েন না। তো দেখা যাক আজহারি হুজুর, তিনি যদিও এখন পর্যন্ত স্পষ্ট না, বাট তলে তলে ভালোবাসাটা একটা ক্লিয়ার স্টেটমেন্ট দিয়ে দেওয়া দরকার। একদম হুবহু শতভাগ আওয়ামী লীগের থিওরিতে বিএনপি শেষ, বিএনপি নাই। দর্শক, বিএনপি আত্মহত্যা করছে, আমি চোখের সামনে দেখছি যে আত্মহত্যা করছে। এরা হারিয়ে যাবে, এদের বিরুদ্ধে আবার 5 আগস্ট ঘটবে, এদেরকে পিটিয়ে জনগণ বাংলাদেশ ছাড়া করবে। স্পষ্টতই বিএনপি সেদিকে যাচ্ছে। দর্শক, অবাক হবেন বিএনপি কার্যক্রম দেখলে। আওয়ামী লীগ কি করতো, একটু আসছি কি ঘটেছে আপনার শুনলে অবাক হবেন, আসছি সেদিকে। তার আগে একটু বলি আওয়ামী লীগের থিওরিটা কি ছিল, আওয়ামী লীগের ন্যারেটিভ কি ছিল দীর্ঘ 15 বছর এই ফেসিবাদ কায়েম করে রাখতে পারার পেছনে। সবকিছুতে জামাত শিবির। ধানমন্ডিতে একটা গাছ পড়েছে, ওটা জামাত শিবিরের গাছ। সাভারের রানা প্লাজা ধসে পড়েছে, জামাত শিবির বিএনপি ধাক্কাধাক্কি করে ফেলে দিয়েছে। সব কিছুর, এই যে মৌলবাদ, উগ্রবাদ, জঙ্গিবাদ, কোথাও বোম, সব কিছুর পিছনে জামাত শিবির। এবং জামাত শিবির অপরাধ কি, তার 71 স্বাধীনতা বিরোধী। আজকে যে শিবিরের ছেলেটা জন্মগ্রহণ করেছে 2015 সালে, সেও চেতনায় স্বাধীনতা বিরোধী, রাজাকার। তা আওয়ামী লীগের ফ্যাসিবাদ কায়েমের মূল ন্যারেটিভ ছিল তাদের 71 ব্যবসা, এবং 71 ব্যবসার সাথে জামাত শিবিরকে ট্যাগ করে মানুষকে ডিহিউম্যানাইজ করা। যে কাউকে জামাত শিবির ট্যাগ দিয়ে তাদের নির্যাতনের লেজিটিমেসি ক্রিয়েট করে। এজন্য ফ্যাসিবাদ পন্থী ফ্যাসিস্ট সব মিডিয়া টিডিয়াগুলো কিন্তু এগুলোর এই ন্যারেটিভ উৎপাদন করত। এটাই হচ্ছে আওয়ামী থিওরি। কিন্তু বিএনপি এখন সেম থিওরিতে গিয়েছে হুবহু। এই জন্যই বলছি বিএনপি শেষ, জামাত শিবিরে বাংলাদেশ ইনশাআল্লাহ। দেখেন, বিএনপি তো অনেক নেতা আছে, যেমন রুহুল কবির রিজভীকে আমরা বলি আবাসিক নেতা, টুকুকে বলে দৌড় টুকু, এরকম আরেকজন আছে দুদু, বিএনপির দুদু, একে বলে বিএনপির দুদু, বিএনপির দুধ। এই দুদু বলেছেন মুক্তিযুদ্ধের বিরোধিতাকারীরা আগে স্থানীয় নির্বাচন চাচ্ছে। আপনি চিন্তা করেন যে বাংলাদেশে একটা বিতর্ক হচ্ছে, আগে স্থানীয় সরকার নির্বাচন না জাতীয় নির্বাচন। এটা পক্ষে বিপক্ষে কথা থাকতে পারে, বিএনপির অধিকার রয়েছে আগে জাতীয় নির্বাচন চাওয়ার বা স্থানীয় নির্বাচন বর্জন করার অধিকার রয়েছে, সে আলোচনায় যাচ্ছি না। কিন্তু তাই বলে স্থানীয় নির্বাচন চাচ্ছে স্বাধীনতা বিরোধিতাকারীরা, মানে এই কথাটা আওয়ামী লীগের সাথে কোনো পার্থক্য আপনি দেখেন? শাহরিয়ার কবিররা যা বলতো, হাসিনা যা বলতো, তার সাথে কোনো পার্থক্য আছে চেতনাগত বা স্ট্রাকচারালি? শতভাগ সেম, কোনো পার্থক্য নেই। দর্শক, মুক্তিযুদ্ধের বিরোধিতাকারীরাই আগে স্থানীয় নির্বাচন চাচ্ছে, কথাটা আমার কাছে ভালো লেগেছে, লিখে রাখলাম। হাসিনা বলেছিল না যে মুক্তিযুদ্ধের বিরোধিতাকারীরা রাজাকারের নাতিপুতিরা আন্দোলন করছে, তারপর কি অবস্থা হয়েছিল। এখন বাংলাদেশে বিবিএস এর একটা রিপোর্ট, জরিপ পরিসংখ্যান ব্যুরোর, যে বাংলাদেশে 65% মানুষ আগে স্থানীয় সরকার নির্বাচন চায়।
বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে বিএনপি বাদে আর মাহমুদুর রহমান মান্না বাদে সবাই, এমনকি বিএনপির মিত্র গণ অধিকার পরিষদও আগে স্থানীয় নির্বাচন চায়, ছাত্ররা চায়, চরমনাই চায়, সবাই চায়। এ বিষয়ে জনমত তৈরি হয়েছে। গণভোট দিলে এখন যে অবস্থা, তাতে 90% মানুষ আগে স্থানীয় সরকার নির্বাচন চাইবে। আর এই বিএনপির দুদু বলছে মুক্তিযুদ্ধের বিরোধিতাকারীরাই আগে স্থানীয় নির্বাচন চায়। মানে কি অবস্থা হলে, মাথায় কতটা সমস্যা হলে কথা বলতে পারে? আচ্ছা, মুক্তিযুদ্ধ বিরোধিতার সাথে আগে স্থানীয় নির্বাচন চাওয়ার সম্পর্কটা কি ভাই? মানে একটু কথা তো একটু ব্যালেন্স থাকতে হয়। ফাইজলামে একটা লিমিট তো থাকা দরকার। এরা সব লিমিট ক্রস করেছে, অ্যাবসলিউটলি। কি বলবো, ভাষা নেই এদেরকে বলার। এই এদের যে চরিত্র চেতনা, এই সামান্য একটা ঘটনা, এখানে কেউ ক্ষমতায় নেই, ক্ষমতা এখন তৃতীয় পক্ষ, বিএনপিও না জামাতও না। এই সামান্য একটা ইখতিলাফে আগে স্থানীয় সরকার না জাতীয় নির্বাচন, তাতেই স্থানীয় সরকার নির্বাচন যারা চায় তারা স্বাধীনতা বিরোধী। এই আওয়ামী লীগ স্টাইলে ভারতের এই ন্যারেটিভ এখানে এস্টাবলিশ করে দেওয়া হচ্ছে। তাহলে সামনে আওয়ামী লীগ, এই বিএনপি যে কত বড় ফ্যাসিস্ট হবে এটা বোঝার আর বাকি নেই। আওয়ামী লীগের চাইতেও বড় ফ্যাসিস্ট হবে বিএনপি, কারণ আওয়ামী লীগ তো ভোট দিয়ে তারপরে কারচুপি করেছে, রাতে নিয়েছে। আর বিএনপি ভোট দেওয়াই বিশ্বাস করে না, তারা বিনা ভোটে তারা ক্ষমতায় থাকবে। এটা হচ্ছে তাদের চরিত্র। আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এই কথার। মানে এগুলো বিএনপি, বললাম না যে আত্মহত্যা, এই কথা বলে মানে পিটানি খাওয়ার রাস্তা করতেছে আর কি। ছাত্র জনতা আবার লাঠি সোটা নিয়ে পিটিয়ে এদেরকে বাংলাদেশ ছাড়া করবে, ভারতও এদের জায়গা দিবেন, এই অবস্থা করছে। এই ধরনের ট্যাগিং এর রাজনীতি করে অপেক্ষা করুন, দেখবেন যে বিএনপির কি পরিণতি হয়। আমি লিখে দিচ্ছি, বিএনপি যদি সামনে নির্বাচনে ক্ষমতায় আসে, 2 থেকে 3 বছরের মধ্যে বিএনপি জনগণকে পিটিয়ে আওয়ামী লীগের চাইতে খারাপ অবস্থা করবে তাদের। কারণ কিছু পিটানি সহ্য করা বা ফেরানোর সক্ষমতা আওয়ামী লীগের ছিল, বিএনপির কোনো সক্ষমতা নেই। বিএনপির সক্ষমতা হচ্ছে ঈদের পর আন্দোলনের, এছাড়া আর কিছু পারে না বিএনপি। ষড়যন্ত্রকারীদের রুখতে সকল গণতান্ত্রিক শক্তির ঐক্যবদ্ধ হওয়ার কোনো বিকল্প নেই। মানে আবার মুক্তিযুদ্ধ করেন 71 সালে, এমন মন্তব্য করেছেন বিএনপি নেতা শামসুজ্জামান দুদু। তিনি বলেন, যারা রাজনীতিবিদদের ছোট করতে চায় তারা মূলত দেশকে বিরোধী। আচ্ছা, এই কথা রুহুল কবির রিজভী বলছেন, রাজনীতিবিদদের ছোট করতে চায়। এর মানে কি ভাই? মানে এই যে স্বতন্ত্র প্রতীকী নির্বাচন হবে, এটাও মানতে পারছেন না। তিনি বলেন, দীর্ঘ 16 বছর আন্দোলনের ফসল ঘরে তুলতে হবে, রাজনৈতিক সরকার যতক্ষণ প্রতিষ্ঠিত না হবে আন্দোলন চালিয়ে যেতে হবে। মানে আকাম কুকাম দুর্নীতি সরকার চালু হলেই আপনারা খুশি, ডক্টর ইউনূসকে ভালো লাগে না। এ সময় নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার সমালোচনা করে দুদু বলেন, দায়িত্ব নেওয়ার 1 মাসের মধ্যে শেখ হাসিনা পতনের মাস্টারমাইন্ড খুঁজে পেলেও 6 মাসে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ করতে পারছে না অন্তর্বর্তী সরকার। ওই মাস্টারমাইন্ডের প্রতি ক্ষোভ। দর্শক, দাম নিয়ন্ত্রণ করতে পারছে না, কিন্তু বিএনপি ক্ষমতা আসলে 10 টাকায় সবজি খাওয়া লাগে না। 10 টাকার সবজি আমাদের 100 টাকায় খেতে হতো। তিনি আরো বলেন, জাতীয় নির্বাচন আগে স্থানীয় নির্বাচন যারা চাচ্ছে তারা এই মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল। 5 আগস্টের পর ব্যাংক, হাসপাতাল এই চক্রই দখল নিয়েছে বলে অভিযোগ। জামাত নাকি ব্যাংক। ধন্যবাদ প্রিয় দর্শকবৃন্দ, আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, ইতিমধ্যে ভিডিও ফুটেজ দেখে হয়তো বুঝতে পারছেন আজকের ভিডিওটা কি নিয়ে ছিল। বিশেষ করে যে বিষয়টি ছিল, যে বর্তমান সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল, যে শামসুজ্জামান দুদু, মানে বিএনপির নেতা শামসুজ্জামান দুদু গ্রেপ্তার, এমন একটি নিউজ বর্তমান বাংলাদেশের সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে ছড়িয়ে পড়ছে। এটা মূলত টোটালি ফেক এবং গুজব ছিল। দয়া করে আপনাকে গুজবে কান দেবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তারপরে একটি মতামত জানাবেন। দয়া করে আপনাকে গুজবে কান দেবেন না। অনেক মিডিয়া এবং অনেক ইউটিউব চ্যানেল এমন প্রচার করতেছে যে বিএনপির নেতা শামসুজ্জামান দুদু গ্রেপ্তার। আসলে এটা মূলত ফেক এবং গুজব। কেউ দয়া করে গুজবে কান দেবেন না। আজকের ভিডিওতে আমার নিজস্ব কোনো কথা বলা হয়নি। যা কিছু দেখলেন, যা কিছু শুনলেন, সবকিছু সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করা। ধন্যবাদ।